তাহলে আজকে আমরা অ্যামাইনো অ্যাসিডস করবো, তাই তো? অ্যামাইনো অ্যাসিডস, ওকে। অ্যামাইনো অ্যাসিডের সবার আগে আমাদের যেটা করার সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমাদেরকে ক্লাসিফিকেশনটা করতে হবে 1 নম্বর। নেক্সট যেটা করতে হবে আমি লিখে দিচ্ছি এখানে, ক্লাসিফিকেশন। তারপরে যেটা করতে হবে, আমাদের সবচেয়ে বড় সমস্যা যেখানে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। তো আমাদের স্ট্রাকচার মনে রাখতে বা বুঝতে অনেক রকমের সমস্যা হয়। এবং আমি তোদেরকে একটা কথা বলে রাখতে পারি, যে এই স্ট্রাকচারটা যদি ঠিকঠাক তোরা আর কি মনে রাখতে পারিস, যেটা ক্লাসের শেষে তোরা মনে রাখতে পারবিও, পারবি না এরকম না, তাহলে দেখবি তোদের বায়োকেমিস্ট্রির প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট ভয়টা কেটে যাবে, যেটা হচ্ছে কেমিস্ট্রি পার্টটা। তোদের আর মনে হবে না যে এখানে কেমিস্ট্রি এমন কিছু আহামরি ব্যাপার। হুম এবং তোদের এই স্ট্রাকচার গুলো যদি আয়ত্ত ঠিকভাবে হয়, তাহলে একদম বেসিক লেভেল থেকে তোরা এই প্রোটিন জিনিসগুলো বুঝতে পারবি অনেক বেটার। তার ফলে আলটিমেটলি পরবর্তীকালে যখন কার্বোহাইড্রেটস বা লিপিডস পড়বি, সেগুলো অনেক বেটার বুঝতে পারবি। এবং তাছাড়াও পরে আরো যখন আর কি কেমিক্যাল রিয়াকশনস, ইভেন গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল এগুলো পড়বি, সেগুলোর ক্ষেত্রেও তোদেরকে স্ট্রাকচার মনে রাখতে এবং ওভারঅল মেকানিজম বায়োকেমিস্ট্রির বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তবে আমি একটা কথা বলে রাখি, এখানে বায়োকেমিস্ট্রি পড়ছি মানে আমরা কিন্তু বায়োলজি স্টুডেন্ট হিসেবে বায়োকেমিস্ট্রি পড়ছি, সেই জন্য কেমিস্ট্রিটা আমরা বায়োলজিস্টের মতন করে পড়বো। ঠিক আছে, আমাদের যেটুকু দরকার সেটুকু, তার বাইরে আমরা যাব না। আচ্ছা, শুরু করি। তো অ্যামাইনো অ্যাসিড বলতে বেসিক্স কি বুঝিস? অ্যামাইনো অ্যাসিড এই কথাটা আসলে কি আসবে মাথায় সবার আগে? কেউ যদি বলে তোকে যে অ্যামাইনো অ্যাসিডস, এনিওয়ান, মাইকটা অন করে বল। এই কথাটা যারা আসলে অ্যামাইনো অ্যাসিডস, তাহলে সবার আগে মাথায় কি আসবে? এক্স্যাক্টলি, আমাদের সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইউনিট অফ প্রোটিন। যেমন আমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখেছিলাম যে নিউক্লিওটাইড গুলো জুড়ে 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 একটা নিউক্লিওটাইড চেন তৈরি করে, যেটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড, তাই না? এরকম বিভিন্ন ডিএনএ, আরএনএ এইসব জিনিসগুলো তৈরি হয় সেখান থেকে। ঠিক তেমন ভাবে এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ইউনিটস, যেগুলো পরপর একে অপরের সাথে চেন ফর্ম করে বিভিন্ন রকমের প্রোটিনস তৈরি করবে। তো এই বেসিক ইউনিট গুলো আমরা পড়বো। তো তোরা অবশ্যই জানিস যে 20টা ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিডস আছে, তাই তো? 20 ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড। যখনই আমি এই ছোট হাতের এ লিখবো, তখন বুঝে নিবি যে অ্যামাইনো অ্যাসিডের কথা বলছি। আচ্ছা, তো 20টা ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের, ঠিক আছে। তাছাড়াও কিছু আর্টিফিশিয়াল অ্যামাইনো অ্যাসিডস তোরা পড়বি, যেমন সেলেনোসিস্টিন হাবিজাবি আছে, সেইগুলো পরে দেখা যাবে। কিন্তু প্রথমত ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিড গুলোর সাথে ডিল করে নি। তো এই ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডকে যদি ক্লাসিফাই করতে হয়, সবার আগে আমি করতে পারি এইভাবে ক্লাসিফাই, যে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর কোনো চার্জ আছে না নেই। তো আমরা কিছু অ্যামাইনো অ্যাসিড পাবো যারা আনচার্জড, আবার কিছু অ্যামাইনো অ্যাসিড পাবো যারা চার্জড। ঠিক আছে, তো কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এরকম আছে যাদের মধ্যে চার্জ থাকে একটা, আর কিছু কিছু আছে যাদের মধ্যে চার্জ থাকে না। এবার আমরা একটু আনচার্জড এর পোর্শনটা দেখি, আনচার্জড অ্যামাইনো অ্যাসিডের পোর্শন। আনচার্জড অ্যামাইনো অ্যাসিডের দিকটা যদি আমরা দেখি, তাহলে আবার দু রকম জিনিসে ভাগ করতে পারি আমরা। এক হচ্ছে যেটা নন পোলার অ্যামাইনো অ্যাসিডস, আর একদিকে পোলার অ্যামাইনো অ্যাসিডস। এবার এই নন পোলার আর পোলার বলতে কি বুঝিস? নন পোলার আর পোলার বা পোলারিটি বলতে, হুম, ছোটবেলায় একসময় এই কথাটা পড়ে থাকবি, ডাইপোল মোমেন্ট পড়েছিস? ডাইপোল মোমেন্ট, যদি কোনো একটা মলিকিউলের ডাইপোল মোমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে পোলার, আর ডাইপোল মোমেন্ট না থাকলে নন পোলার। আচ্ছা দাদা, তাহলে এই যে ডাইপোল মোমেন্ট বলছো, এটা কি জিনিস? যদি খুব সিম্পলিফাইড ওয়েতে বুঝতে হয়, ধর যেমন জল, আমি যদি জল আঁকি, এখানে অক্সিজেন আর দুটো হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন কিরকম চার্জড? পজিটিভলি চার্জড, তাই তো? আর অক্সিজেন নেগেটিভলি চার্জড। তাহলে এদের মানে ইলেকট্রোম্যাগনেটিক মুভমেন্টটা নেট কোন দিকে হবে? এই প্লাস গুলো মাইনাসের দিকে যাবে।
এবং নেট মোমেন্টটা আমরা যদি ভেক্টর বের করি তাহলে এদিকে আসবে। সেই জন্য ওয়াটার হচ্ছে একটা পোলার মলিকিউল, কেন এটার একটা নেট ডাইপোল মোমেন্ট আছে, একদিকে মুভ করে, ঠিক আছে, বা ম্যাগনেটিক্যালি একদিকে চার্জটা মুভ করে। আচ্ছা, তাহলে দাদা একটা নন পোলার বলো দেখি জিনিস, কিরকম একটা নন পোলার জিনিস? তো নন পোলার জিনিসের এক্সাম্পল যদি দিই, আমাদের খুব ইজি এক্সাম্পল হচ্ছে মিথেন, ঠিক আছে। আর এরকম এইবার এই মিথেনের ক্ষেত্রে কি হয়? মিথেনের ক্ষেত্রে দেখ, ওভারঅল যে মুভমেন্ট গুলো, ঠিক আছে, চার্জের মুভমেন্ট গুলো, এক সেকেন্ড বাবু, হ্যাঁ, অনেকে এখনো জয়েন করছে আর কি। এনিওয়েজ, তো মিথেনে যে নেট চার্জের মুভমেন্ট গুলো, সেইগুলো কোন দিকে হয়? ধর আমি এইভাবে ক্যালকুলেট করলাম যে পজিটিভ নেগেটিভের দিকে এইভাবে মুভমেন্ট গুলো করলাম, তাহলে কি হচ্ছে, এটা কোনো পার্টিকুলার দিকে কি মুভ করবে মলিকিউলটা? একবার অবজার্ভ করে দেখতো, চারদিক থেকে মানে চার হাত থেকে ইকুয়ালি টানছে, নিচ থেকেও ইকুয়ালি টানছে, উপর থেকেও টানছে ইকুয়ালি, ডান দিকেও টানছে, বাঁ দিকেও টানছে, তাহলে এটা কোনোভাবে মুভমেন্ট করতে পারে না, বা এটা ডাইপোল মোমেন্ট আমরা বলতে পারি থাকবে না। তো এই টাইপের মলিকিউল গুলো হচ্ছে আমাদের কিরকম মলিকিউল? নন পোলার মলিকিউলস। এইবার এই পোলার মলিকিউল এবং নন পোলার মলিকিউল থেকে তাহলে এটা কি হলো, আমি একবার লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ওয়াটার, হচ্ছে মিথেন, তাই তো? তো পোলার এবং নন পোলার জিনিসপত্রের একটা বৈশিষ্ট্য আছে, যে পোলার জিনিসগুলো পোলার জিনিসে সলিউবল, নন পোলার জিনিসগুলো নন পোলার জিনিসে সলিউবল। যেমন ধর, তোর যদি আমি বলি যে এই যে মিথেনের ক্ষেত্রে যেমন বললাম, মিথেন একটা নন পোলার জিনিস, ঠিক আছে, বা CCl4, এইসব জিনিসগুলো হচ্ছে নন পোলার জিনিস। তো এইসব জিনিসগুলো যদি আমি বলি, তাহলে কি হবে এগুলোর? এইগুলো শুধু ওই CCl4 এবং যে মিথেনটা আছে, এই দুটো একে অপরের মধ্যে গুলতে পারে। বা যদি আমি বলি অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের মধ্যে কিন্তু মিথেন গুলবে, কিন্তু মিথেন জলের মধ্যে গুলবে না। বেসিক্যালি মিথেনটা হচ্ছে আমাদের নন পোলার, তাই তো? তো নন পোলার জিনিসের মধ্যে নন পোলার জিনিস গুলবে, আর পোলার জিনিসের মধ্যে পোলার জিনিস গুলবে। এখানে লিখে রাখছি, হ্যাঁ, আমি নন পোলার, আর এটা পোলার, ঠিক আছে। তার মানে যে যে জিনিস আমরা পোলার পাবো সেগুলো আমরা দেখবো যে জলের মধ্যে গুলতে পারে। ক্লিয়ার? এইবার এটা সিগনিফিকেন্স কি, এই কনসেপ্টটার আমাদের ওভারঅল সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স যদি দেখিস, তাহলে এটাই যে যে মলিকিউল গুলো নন পোলার হয় সেইগুলো হাইড্রোফোবিক হয়। তার মানে যে কোনো রকমের ফ্যাটস কিন্তু মিথেনে গুলতে পারে। আর যে জিনিসগুলো পোলার হয় সেইগুলো হাইড্রোফিলিক হয়, মানে সেগুলো জলে গুলতে পারবে। বোঝা গেছে? তার মানে আমরা এই ক্লাসিফিকেশনে কিন্তু আরেকটা ছোট্ট লেয়ার অ্যাড করে দিতে পারি, যে এই জিনিসগুলো এইখানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো পাবো আমরা এইখানে, এইগুলো নন পোলার মানেই কি? হাইড্রোফোবিক, তাই তো? আর এগুলো পোলার মানে এগুলো হচ্ছে সব হাইড্রোফিলিক, মানে ওয়াটার লাভিং, তাই তো? কেন পোলার পোলারে গোলে। তাহলে দাদা এই চার্জড মলিকিউল গুলো কিরকম? এই চার্জ সবকটা মলিকিউলই হচ্ছে আমাদের পোলার। যত চার্জড মলিকিউল আছে এই চার্জড মলিকিউল গুলো হচ্ছে পোলার। পোলার মানেই কি? এগুলো হাইড্রোফিলিক না ফোবিক? এগুলো হাইড্রো কি হবে? ফিলিক। ভেরি গুড। এই সব মলিকিউল গুলো আমরা পাবো যারা হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে ওভারঅল আমাদেরকে যদি এখান থেকে প্রশ্ন করে, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন কিভাবে ফ্রেম হয় দেখ, তোদেরকে অনেক সময় জিজ্ঞেস করবে যে চার্জড অ্যামাইনো অ্যাসিড কোনটা এই চারটের মধ্যে। ধর একটা MCQ প্রশ্ন, চার্জড কোনটা, আনচার্জড কোনটা, কোনটা পোলার, কোনটা নন পোলার, কোনটা হাইড্রোফিলিক, কোনটা হাইড্রোফোবিক, এই বিভিন্ন রকম ভাবে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তোরা যদি এই বেসিক কনসেপ্টটা এবং এই বেসিক যে ফ্লো চার্টটা আছে এটা যদি একটু মাথায় রাখতে পারিস, তাহলে খুব ইজি হয়ে যায়। বোঝা গেছে?
ক্লিয়ার হয়েছে এইটুকু? এবার আমরা তারপরে দেখবো অবশ্যই যে কোন টাইপে কি কি রকমের জিনিসপত্র আছে বা কোন কোন অ্যামাইনো অ্যাসিড গুলো আছে। এই ওভারঅল আর কি ডিফারেন্সিয়েশনটা বা ক্লাসিফিকেশনটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হলে একবার রেসপন্ড করে দে। আচ্ছা, তাহলে আমি আরেকবার লিখি, তোরা আমাকে একটু হেল্প কর এই ফ্লো চার্টটা বানানোতে। তাহলে অ্যামাইনো অ্যাসিডস প্রথম দু রকম কিভাবে ভাগ করা যায়? আনচার্জড, ভেরি গুড, আনচার্জড আর চার্জড। আচ্ছা, আনচার্জড অ্যামাইনো অ্যাসিডস কিরকম কিরকম হতে পারে? ভেরি গুড। আর পোলার। আচ্ছা, চার্জড এর দিকটা আছি। চার্জড আমরা কি বললাম? সবকটাই পোলার এবং হাইড্রোফিলিক, তাই তো? এটাও তাহলে হাইড্রোফিলিক। এবার একটু চার্জড অ্যামাইনো অ্যাসিড গুলোর দিকে তাকা, আমি সাদা কালিতে যেটা লিখছি, বাকি সব তো আমরা হিসেব করে ফেলেছি। এই যে চার্জড অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এটা দু রকম আবার হতে পারে। কি কি দু রকম? অ্যাসিডিক, আবার বেসিক হতে পারে। বোঝা গেছে? কি কি হতে পারে? অ্যাসিডিক, আবার বেসিক। ঠিক আছে, মানে পজিটিভলি চার্জড আর নেগেটিভলি চার্জড, এই হচ্ছে হিসেব। ক্লিয়ার? এইবার তোদের হিসেব আসে যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে দাদা কোন কোন টাইপে। এটা প্রথমত মনে রাখতে আমাদের অসুবিধা হয়, তো এই অসুবিধাটা সবার আগে সমাধান করি। নন পোলার অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে, এখন নাম মনে রাখার দরকার নেই, আপাতত এইটুকু মনে রাখ। আমি যে ওয়ার্ডটা দেবো সেই ওয়ার্ডটা মনে রাখবি, সেটা হচ্ছে গ্যাবলিম পিটি। মনে থাকবে সবার? গ্যাবলিম পিটি। পোলার, দুটো ওয়ার্ড, এসটি, তাই তো, শিডিউল ট্রাইব। আর আমাদের চারটে নিউক্লিওটাইড যেটা ডিএনএ তে থাকে, এটিজিসি। বোঝা গেছে? অ্যাসিডিক খুব ইজি, দুটো মাত্র অ্যামাইনো অ্যাসিড থাকে, এজি। আচ্ছা, এখানে সিরি অ্যাক্টিভেট হয়ে গেছে। এনিওয়েজ, তো অ্যাসিডিক এজি, তোরা যেভাবে খুশি মনে রাখ, এজি ওজি গান আছে, কত কিছু আছে। আর বেসিক, তোরা বেসিক মনে রাখবি, এল এ এইচ, লা। এটা আর কি, যদি তোদের মধ্যে কেউ নেপালি থাকতিস খুব ভালো হতো। বেসিক্যালি এই ওয়ার্ডটা একটা নেপালি ওয়ার্ড শিখিয়ে দিই তোদেরকে। সো দিস মিনস ওকে ইন নেপালি, ঠিক আছে? নেক্সট টাইম যখন দার্জিলিং ঘুরতে যাবি ইউ ক্যান ট্রাই ইট। সো লাভ মানে হচ্ছে ওকে ইন নেপালি। তো আমরা চারটে এই ওয়ার্ড মনে রাখবো, সবাই এই ওয়ার্ড গুলো একটু মনে রাখতে পারছিস কিনা লক্ষ্য কর। গ্যাবলিম পিটি, এসটি এটিজিসি, এজি এবং লা বা এলএইচ। এইটুকু মনে থাকছে কিনা দেখ সবাই। মনে থাকছে? যদি মনে থাকে এই পার্টিকুলার চার্টটা নিজের খাতায় বানিয়ে ফেল, চট করে বানিয়ে ফেল। লিখে করতে পারিস, আমি জানি তোরা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস এবং স্ক্রিনশট নিয়ে একটু পরেও আর কি করে নিতে পারিস, কিন্তু এখন কর, কাজে লেগে যাবে। আচ্ছা, এটা তোরা লিখতে লিখতে একটা জিনিস দেখতো, অবজার্ভ করতো। আর এটা একটা সেল, সেলের প্রোটিন লিপিড, প্রোটিন বাইলেয়ার, এটা হচ্ছে লিপিডটা, ঠিক আছে? এবার একটা প্রোটিন আছে ধর, ট্রান্সমেমব্রেন প্রোটিন, এরকম আছে। যেমন ট্রান্সমেমব্রেন একটা প্রোটিন আছে,
তাহলে তোরা কি বলতে পারবি যে এই লাল যে জায়গাগুলো আছে এই প্রোটিনটার, এই লাল জায়গাগুলোতে কোন টাইপের অ্যামাইনো অ্যাসিডস থাকে? বলতে পারবি? এইটুকু ভাবতে যে হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড থাকবে না হাইড্রোফিলিক। এক্স্যাক্টলি, সেই জন্য এখানে আনচার্জড নন পোলার অ্যামাইনো অ্যাসিডস গুলো থাকবে। তোরা বিভিন্ন ট্রান্সমেমব্রেন প্রোটিনস পড়বি, ঠিক আছে? যেমন একটা 7 ট্রান্সমেমব্রেন মেমব্রেন প্রোটিন আছে, জি প্রোটিন বলে, তাই না? তো এই টাইপের প্রোটিন গুলো যেগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন হয়, সেখানে লিপিড বাইলেয়ার কে ক্রস করে হচ্ছে আমাদের নন পোলার আনচার্জড অ্যামাইনো অ্যাসিড গুলো। আর এদের সাইটোসোলিক ডোমেন থাকে হচ্ছে যে কোনো পোলার অ্যামাইনো অ্যাসিডের। বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা হয়েছে ওভারঅল। তোদেরকে ইভেন নামগুলো না বলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমরা সোজা নাম না জেনেই স্ট্রাকচারে চলে আসি। ঠিক আছে? তো দেখ, আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলো একটা বেসিক স্ট্রাকচার থাকে, কেমন? সেই বেসিক স্ট্রাকচারটা এরকম টাইপের দেখতে। একটা কার্বন অ্যাটম থাকে। এবার কার্বন অ্যাটমের ভ্যালেন্সি কত? 4। তার মানে 4 হাতে 4টে জিনিস থাকবে। তো এর এক এন্ডে থাকে হচ্ছে সিওএইচ, আর এক এন্ডে থাকে NH2, আর এক এন্ডে থাকে হচ্ছে হাইড্রোজেন, আর এক এন্ডে যে জিনিসটা থাকে সেটা বিভিন্ন জায়গায় ভ্যারি করে। কি কি বলে এই এন্ড গুলোকে? এই এন্ডটাকে বলে তোদের কার্বক্সিল এন্ড, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় সিওএইচ ফাংশনাল গ্রুপ থাকলে, সেই জন্য কার্বক্সিল এন্ড বা টার্মিনাল। কার্বক্সিল এন্ড বা সি এন্ডও বলে এটাকে, ঠিক আছে? এন্ড বা টার্মিনাল। ঠিক একইভাবে এইটাকে বলে হচ্ছে তোদের এন বা অ্যামাইনো এন্ড বা টার্মিনাল, ঠিক আছে? এন্ড বা টার্মিনাল, আর একদিকে কার্বক্সিল এন্ড বা কার্বক্সিল টার্মিনাল। আচ্ছা, এইচটা আছে, এই যে মহাশয় আর, এই আরটা হচ্ছে সাইড চেন, এই আরটা হচ্ছে সাইড চেন, এবং এই আরটাই ভ্যারি করে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে ভ্যারি করে। বোঝা গেছে? এবং তোরা একটু পরে দেখবি যে পুরো এই ক্লাসিফিকেশন থেকে শুরু করে আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড হওয়াটা ডিপেন্ড করছে এই আর এর উপর, কেমন? কিন্তু বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এটা, সেন্ট্রাল একটা কার্বন থাকে। স্ট্রাকচারটা একবার নিজের খাতায় এঁকে নে তো। হয়েছে? সি, 4টে হাত, একদিকে এইচ, কার্বক্সিল টার্মিনাল, অ্যামাইনো টার্মিনাল। যদিও এই NH2 টা অ্যাকচুয়ালি এইভাবে আঁকা উচিত কেমিস্ট্রি হিসাবে সঠিক হওয়ার জন্য, সেটা হচ্ছে H2N বলে আঁকা উচিত, তাই তো? কেননা N এর সাথে বন্ডটা ফর্ম করেছে। এনিওয়েজ, তারপরে সাইড চেন আঁকলি। এই সাইড চেনে যদি H থাকে না, তাহলে হয়ে যায় গ্লাইসিন। কি হয়ে যায়? গ্লাইসিন। আর কোনো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার ভুলে গেলেও গ্লাইসিন কোনোদিন ভোলা চলবে না। বোঝা গেছে? সো দিস ইজ ইয়ার H, রাইট? তো গ্লাইসিনের স্ট্রাকচার সবাই আঁকতে পারবি, কারোর কোনো সমস্যা নেই। নিজের খাতায় গ্লাইসিন এঁকে ফেল। তোদের প্রথম অ্যামাইনো অ্যাসিড কিন্তু শেখা হয়ে গেল, স্ট্রাকচার। এইবার যদি গ্লাইসিন খাতায় আঁকা হয়ে গিয়ে থাকে, তাহলে ঠিক তার নিচে আরেকটা গ্লাইসিন আঁক, আবার একটা গ্লাইসিন আঁক, মানে দুটো গ্লাইসিন আঁক নিজের খাতায়। প্রথম অ্যামাইনো অ্যাসিড তো আঁকা হয়েছে, দ্বিতীয় গ্লাইসিনটা। এবার দ্বিতীয় গ্লাইসিনটায় শুধু এইটুকু চেঞ্জ কর,
এইচটা CH3 হয়ে যাবে। যদি এইচটা CH3 হয়ে যায়, মানে সাইড চেনটা এইচ থেকে CH3 হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল অ্যালানিন। উপর নিয়ে আমরা ভাবছি না, দেখ তো, এইসব নিয়ে আমরা ভাবছি না, এই সব কিছু কনস্ট্যান্ট, এই পোর্শনটা পুরো কনস্ট্যান্ট, যেমন ছিল প্রথমবার যেমন এঁকেছিলাম তেমন, শুধু নিচের জায়গাটা চেঞ্জ হচ্ছে, সাইড চেনের জায়গাটা। হয়েছে অ্যালানিন? হয়েছে। এবার অ্যালানিনকে একটু আর কি ছড়িয়ে ছিটিয়ে দেখাই তোদেরকে, যে অ্যালানিন এক্স্যাক্টলি দেখতে কিরকম। দেখতো অ্যালানিন এরকম দেখতে তো, CH3, তাই তো? তাহলে সি, একটা এইচ, আর একটা এইচ, আর একটা এইচ, এই তো। কোনো অসুবিধা আছে? এইবার ঠিক গ্লাইসিনের সাথে যে ঘটনাটা ঘটালি, সেটা আবার এখানে দুবার ঘটা। দিস ইজ ইয়োর ভ্যালিন। এটাকে তোরা বইয়ে এইভাবে লেখা পাবি, স্ট্রাকচারটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই একই স্ট্রাকচারটা, এইচটা এইখানে লেখা থাকবে, ঠিক আছে? দিয়ে এই যে দুটো আর্ম, এই দুটো আর্ম একটু ঘুরিয়ে দেওয়া থাকবে। কিরকম? ক্লিয়ার হয়েছে ভ্যালিনের স্ট্রাকচার না হয়নি? হয়েছে? সবার হয়েছে ভ্যালিনের স্ট্রাকচার? এইবার আমরা ভ্যালিনকে একটু নাড়াচাড়া করব। কি করব? ভ্যালিনের এই যে পুরো পোর্শনটা, পুরো সাইড চেনটা একটু নিচে নামিয়ে দেব। নামিয়ে দিলাম, দিয়ে এখানে একটা CH2 গ্রুপ অ্যাড করে দেবো। তাহলে এটা তোর ভ্যালিন থেকে হয়ে গেল লিউসিন। তুই জাস্ট চেঞ্জ গুলো দেখ, ভ্যালিন থেকে হয়ে গেল লিউসিন, পুরো ম্যাজিকের মতন হবে। এখন অব্দি আমরা কি করলাম, আমি সাইডে করে দেখাচ্ছি তোকে। গ্লাইসিন সাইড চেনে এইচ, সেটাই যখন CH3 হয়ে গেল, সেটা হয়ে গেল কি? অ্যালানিন। CH3 এর যে দুটো এইচ ছিল, সেই এইচ দুটোকে CH3 CH3 করে দিলাম, সেটা হয়ে গেল ভ্যালিন। ভ্যালিনের মাথায় একটা CH2 যোগ করে দিলাম, তাহলেই সেটা হয়ে গেল লিউসিন। ক্লিয়ার হয়েছে? এই চারটে অ্যামাইনো অ্যাসিড পারবি না পারবি না আর? আর কোনোদিন আটকাবে জীবনে এই চারটে অ্যামাইনো অ্যাসিড? যদি না আটকায়, তাহলে 20% অ্যামাইনো অ্যাসিড তোর এই মুহূর্তে মুখস্থ হয়ে গেছে অলরেডি। 20টার মধ্যে 4টে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? তোরা এবার একবার চোখ বন্ধ কর, ইউ নিড টু ফিল দিস, ঠিক আছে? তুই যদি ফিল না করিস স্ট্রাকচার, তাহলে আসবে না। ফিল করে এই জিনিসটা, যে এইচ, গ্লাইসিন, CH3, অ্যালানিন, CH3 এর যে দুটো এইচ ছিল, সেই দুটো এইচ কে আবার CH3 করে দিলাম, তাহলে সেটা হয়ে গেল ভ্যালিন। তার মাথায় একটা CH2 বসিয়ে দিলাম, তাহলে সেটা হয়ে গেল লিউসিন। লিউসিন অব্দি কারোর কোনো প্রবলেম আছে? চারটে অ্যামাইনো অ্যাসিড নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? আছে না নেই? হুম। এবার আরেকটা কাজ কর, এবার এই CH3টার নিচে আরেকটা CH3 অ্যাড করে দে, তাহলে এটা বেসিক্যালি CH2 হয়ে যাবে। হবে তো? হবে। এবং এই জিনিসটা ডিলিট করে দে। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে তুই যেটা করছিস, সেটা হচ্ছে ভ্যালিনের মধ্যে একটা CH3 অ্যাড করে দিচ্ছিস, তাহলেই এটা হয়ে যাবে আইসোলিউসিন।
তো বেসিক্যালি লিউসিন আর আইসোলিউসিন দুটোই ডিরাইভ হয় কোথা থেকে? ভ্যালিন থেকে। কিভাবে? আবারও দেখ, সাইডে আমি বুঝিয়ে দিচ্ছি। ভ্যালিন থেকে কিভাবে হয়? ভ্যালিন আমরা পড়েছিলাম CH3 CH3। যদি মাথায় একটা CH2 বসিয়ে দিই তাহলে সেটা লিউসিন হয়ে গেল। আর যদি CH3টা এখানে বসিয়ে দিই তাহলে এটা CH2 হয়ে যাবে, বেসিক্যালি বন্ড ব্যালেন্স করার জন্য। তাহলে এই জিনিসটা হয়ে গেল তোর আইসোলিউসিন। ক্লিয়ার হয়েছে লিউসিন আর আইসোলিউসিন? লিউসিন আর আইসোলিউসিন ক্লিয়ার হয়েছে সবার? সবাই দেখে বল আমাকে। এইবার একবার তোদেরকে ফিরিয়ে নিয়ে যাই আবার ক্লাসিফিকেশনে। তোরা একটু লক্ষ্য করতে, এখানে কটা অ্যামাইনো অ্যাসিড তোরা দেখলি? তোরা যে কটা অ্যামাইনো অ্যাসিড দেখেছিস না এখন অব্দি, সব এই নন পোলার। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। এই পিটা বাদ দিয়ে দিয়েছি আমার, এই পিটা বাদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? এই পিটা যেটা তোরা এখানে দেখতে পাচ্ছিস, এই পিটা হচ্ছে আমাদের পুরো অ্যামাইনো অ্যাসিড যতগুলো আছে তাদের মধ্যে আমি বলি ব্যাড বয়। তোরা সবাই মানে যারা আমার কাছে আগে পড়েছিস তারাও জানিস, হ্যাঁ, এই জিনিসটাকে আমি বলি ব্যাড বয়। মানে অ্যামাইনো অ্যাসিডদের মধ্যে ব্যাড বয় আর কি, হ্যাঁ, মানে হচ্ছে ডিউড আর কি একদম। কেন? কেন এই প্রোলিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোলিন পিটা। তো এই প্রোলিনের স্ট্রাকচারটা হচ্ছে একটু অন্যরকম। ঠিক আছে? কিরকম আগে স্ট্রাকচারটা দেখ, তারপরে এর বিষয়ে বলছি কেন ব্যাড বয় বা কিছু। দেখ, নর্মাল আমাদের যেমন বেসিক স্ট্রাকচারটা ছিল তেমনই। এবং কি হয়, তিনটে এইভাবে CH2 থাকে। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এইভাবে ভদ্রভাবে থাকলে তো হতো, কিন্তু এ এত ভদ্র না। ঠিক আছে? এই তিনটে CH2 এত ভদ্রভাবে থাকে না। এরা কিভাবে থাকে বলতো? এরকম রিং ফর্মে থাকে। কিরকম রিং ফর্ম? CH2 CH2, এখানে একটা CH2 দিয়ে লাস্টের বন্ডটা ফর্ম করে এর সাথে, দিয়ে একটা রিং রিং ফর্ম করে। সো এটা বেসিক্যালি NH2 প্লাস হয়ে যায় তখন। ঠিক আছে? এই রিংটা যে বলি আমরা, এটা হচ্ছে একটা ইমিউনো গ্রুপ বলি আমরা, ইমিউনো গ্রুপ। সো একমাত্র অ্যামাইনো অ্যাসিড যার মধ্যে একটা ইমিউনো গ্রুপ আছে সেটা হচ্ছে এই প্রোলিন। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এই প্রোলিন। এবং তোরা একটা জিনিস লক্ষ্য কর, হুম, একদম বেসিক কনসেপ্ট দিয়ে, যে ধর আমাকে একটা চেন তৈরি করতে হলো, তাহলে আমাকে তো এই দিকেও কিছু অ্যাড করতে হবে, এদিকেও কিছু অ্যাড করতে হবে, তাই না? এইভাবে চেন হয়। কেননা চেনের একটা এন টার্মিনাল হয়, একটা সি টার্মিনাল হয়, তো এইভাবে একটা চেন ফর্ম করতে হবে। কিন্তু এই জায়গাটা ভাবতো, যেখানে এই চেনটা বাড়বে বা এই চেনটা বেসিক্যালি যেখানে বন্ড ফর্ম করে একটা চেন ফর্ম করবে, সেই জায়গাটা অলরেডি অকুপাই করে রেখেছে CH2 একটা বন্ড ফর্ম করে। সেই জন্য এই প্রোলিন গুলো চেন ব্রেকার হিসেবে কাজ করে। এবং কোনো একটা অ্যামাইনো অ্যাসিড চেনে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড চেন মানে প্রোটিন আপাতত বোঝ, একটা পলিপেপটাইড চেন বেসিক্যালি। তো কোনো একটা অ্যামাইনো অ্যাসিড চেনে যদি বেশি পরিমাণে প্রোলিন থাকে তাহলে সেটা আনস্টেবল হয়। সো বেসিক্যালি প্রোলিন ব্রিংস আনস্টেবিলিটি ইন আ প্রোটিন। বোঝা গেছে? এটা এখন প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন পড়বি, তখন এইগুলো আসে। ঠিক আছে? কিন্তু বেসিক কনসেপ্ট থেকে এটুকু তো বোঝা যাচ্ছে প্রোলিন চেন ব্রেকার হিসেবে কাজ করে এবং আনস্টেবিলিটি আনে। এই কারণে আমি একে ব্যাড বয় বলি, ভালোবেসেই ব্যাড বয় বলি, কিন্তু বলি। বোঝা গেছে? সো দিস ইজ ইয়োর প্রোলিন। তার মানে সাইড চেনে কি থাকছে? তিনটে CH2, কিন্তু CH2 গুলো ঘুরে এসে কার সাথে ফর্ম করছে রিং? অ্যামাইনো টার্মিনালের সাথে। এটা সবাই এঁকে নে তো, প্রোলিনটা এঁকে নে সবাই। সবাই প্রোলিনটা এঁকে নে।
হয়েছে আঁকা প্রোলিন? এইবার 10-15 সেকেন্ড মতন আমার কথা শুনে চোখ বন্ধ করে ভাব কি করলি এতক্ষণ। গ্লাইসিন কিভাবে ফর্ম হলো? হাইড্রোজেন, একদম শান্তভাবে। হাইড্রোজেন, অ্যালানিন ফর্ম হলো, তারপরে হাইড্রোজেনটা CH3 হয়ে গেল। তারপরে কি ফর্ম করলো? ভ্যালিন। ভ্যালিন কিভাবে ফর্ম করলো? CH, তারপরে দুপাশে দুটো CH3। বেসিক্যালি আমাদের ওই CH3 এর দুটো H কে রিপ্লেস করে দিল CH3। তারপরে ভ্যালিন থেকে দুটো জিনিস ডিরাইভ করলো, একটা হচ্ছে লিউসিন। কখন? যখন এই ভ্যালিনের সাইড চেনের উপরের দিকে একটা CH2 চলে আসলো, আর যখন লাস্টের CH3 এর সাথে আরেকটা CH3 লেগে গেল, তখন ফর্ম করলো আইসোলিউসিন। এবং ফাইনালি আমরা দেখলাম প্রোলিন, যেটা হচ্ছে আমাদের ব্যাড বয়। ঠিক আছে, তো প্রোলিন কি 3টে CH2 রিং ফর্ম করলো অ্যামাইনো টার্মিনালের সাথে। এই অবধি সবাই ক্লিয়ার হয়েছে? জাস্ট অবজার্ভ কর, আমরা প্রত্যেকবার যখন অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার পড়ি, আমাদের বিশেষ করে আমাদের কলেজে বা আমরা যখন এমনি নর্মালি বাড়িতে পড়ছি, আমরা প্রথমেই কেমিস্ট্রি ভেবেই সেটাকে ওভারলুক করে যাই, এটার ভেতরে তাকাই না, কোনোদিন লজিক গুলো দেখিই না। সেই জন্য আমাদের মনেও থাকে না, আমাদের কমান্ডও তৈরি হয় না। তোরা এরপরে এই জিনিসগুলো যখন আয়ত্ত হয়ে যাবে, তখন দেখবি তোদের অটোমেটিক্যালি বায়োকেমিস্ট্রিতে কমান্ড বেড়ে যাবে। ইউ উইল বি ইন দ্য, মানে বেসিক্যালি ড্রাইভিং সিট। কেমন? এই প্রোলিন অব্দি হলো সবার? হয়েছে না হয়নি? আমি যদি কিছু জিজ্ঞেস করি তাহলে তোরা এবার বলতে পারবি এই কটার মধ্যে? আচ্ছা, কেউ একজন বলতো যে গ্লাইসিনের ক্ষেত্রে সাইড চেনে কি থাকবে এখানে? ভেরি গুড, এইচ থাকবে। আচ্ছা, যদি এটা হয় অ্যালানিন তাহলে কি থাকবে? ভেরি গুড। আচ্ছা, এইবার একটা মজাদার জিনিস দেখতো, এই যে CH3 আছে, আচ্ছা একটু মাইক গুলো মিউট কর বাবু, কারো একটা কথা আসছে। হুম, এই যে CH3 আমরা পেলাম, তাই তো? অ্যালানিনের কথা বলছি। এইভাবে পেলাম তো CH3। এই যদি লাস্টের এইচটার বদলে এখানে এইচ না থেকে একটা বেনজিং রিং থাকে, তাহলে কেমন হয় বলতো? দেখতে ভালো হয়, তাই না বল? আর যাই হোক দাদা, দেখতে ভালো হয় তাহলে যদি বেনজিন রিং থাকে। এই যে স্ট্রাকচারটা আঁকলি, এটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। কি জিনিস? ফিনাইল অ্যালানিন। তোরা বইয়ে এইভাবে পাবি, এই দুটো এইচ কে একসাথে এখানে লিখে দিয়েছে CH2। সো দিস ইজ ইউর ফিনাইল অ্যালানিন। ক্লিয়ার হয়েছে না হয়নি? অ্যালানিন থেকে ফিনাইল অ্যালানিন, ফিনাইল গ্রুপ আছে, অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। আই হোপ ইউ গেট দ্য কানেকশন। ক্লিয়ার এইটা? তাহলে আমাদের অলরেডি কি কি হয়ে গেছে দেখ। গ্যাপ, ভ্লিম, পিটি, এই কটার মধ্যে কি কি হয়ে গেছে দেখ। এই কটার মধ্যে গ্যাপ হয়ে গেছে, ভ্লি হয়ে গেছে, আর পি হয়ে গেছে। আর বাঁচলো হচ্ছে মিথিওনিন, তারপরে হচ্ছে তোর কি বলে, আর টাইরোসিন, তাই তো? এইগুলো আমরা করি এবার আস্তে আস্তে। সরি, ট্রিপ্টোফ্যান আর কি। তো মিথিওনিন আর ট্রিপ্টোফ্যান এবার করে নি। আচ্ছা, এই অবধি সবাই ক্লিয়ার হয়েছে? ফিনাইলানিন অবধি? আমি একটু মুছলাম, হ্যাঁ। আচ্ছা, এবার একটু সাইড চেনটা ফলো কর। যদি এই সাইড চেনটা এরকম দেখতে হয়, CH2, CH2, S, CH3, তাহলে এটা হয়ে যাবে আমাদের হচ্ছে মিথিওনিন। বোঝা গেছে?
মিথিওনিনের স্পেশালিটি হচ্ছে এটা যে মিথিওনিনে সালফার গ্রুপ থাকে, ইট কন্টেন্স সালফার। একটা সোজা একটা কি বলে, একটা সোজা একটা লিনিয়ার চেন, শুধু CH2 আছে, মাঝখানে একটা সালফার আছে, মানে দুটো CH2 সালফার CH3, কারণ লাস্টে বন্ড ম্যাচ করার জন্য আর কি CH2 দিলে হবে না, CH3 দিতে হবে। তো এটা স্পেশালিটি হচ্ছে এটা যে এটা এখানে সালফার থাকে, এবং সেই জন্য ডাইসালফাইড বন্ড যেগুলো ফর্ম হয়, তোরা পরবর্তীকালে আবারও যখন অ্যামাইনো অ্যাসিডের সেকেন্ডারি টার্সিয়ারি স্ট্রাকচার গুলো পড়বি, এই যে ডাইসালফাইড বন্ড যখন ফর্ম হয়, এই ডাইসালফাইড বন্ড কিন্তু মিথিওনিন ফর্ম করতে হেল্প করে। কেন? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সালফার তো এদেরই আছে, তাই না? তো ডাইসালফাইড বন্ড ফর্ম করতে কিন্তু আমাদের মিথিওনিন হেল্প করে। তাহলে মিথিওনিনের স্ট্রাকচারটা নিজের খাতায় এখানে একবার, মিথিওনিনের স্ট্রাকচারটা এখানে, তারপরে আমরা ট্রিপ্টোফ্যান করব, আমাদের লাস্ট পিটি হয়ে যাবে তাহলে, তারপরে আমরা ট্রিপ্টোফ্যান করব, তারপরে আমি পুরোটা রিভাইজ করে নেবো, কারণ এই জায়গাটুকু যদি হয়ে যায় এরপর এগুলো খুবই ইজি, এরপরের সব অ্যামাইনো অ্যাসিড ইজি, যত কঠিন অ্যামাইনো অ্যাসিড ছিল এখানে আঁকা হয়েছে নিজের খাতায়, মিথিওনিন আঁকা হয়েছে। আচ্ছা, এই অবধি কি করলাম একবার চট করে দেখে নি। গ্যাবলিম দেখছিলাম, তাই তো আমরা, গ্যাবলিম পিটি, গ্যাবলিমের মধ্যে গ্লাইসিন করলাম হাইড্রোজেন অ্যাড করে, তারপরে সেটাকে CH3 বানিয়ে দিলাম অ্যালানিন, তারপরে সেখান থেকে ভ্যালিনে চলে গেলাম দুটো CH3 গ্রুপ অ্যাড করে, ভ্যালিন থেকে আমরা লিউসিনও পেলাম, আইসোলিউসিনও পেলাম, তাই তো? লিউসিন কিভাবে পেলাম? উপরের দিকে একটা CH2 অ্যাড করে, আর আইসোলিউসিন কি করে পেলাম? লাস্টে একটা CH3 অ্যাড করে। তারপরে আমরা পেলাম ফিনাইল অ্যালানিন, কোথা থেকে পেলাম? অ্যালানিন থেকে, অ্যালানিনে একটা ফিনাইল গ্রুপ অ্যাড করে দিলাম বা বেনজিন রিং অ্যাড করে দিলাম, তাহলে সেটা ফিনাইল অ্যালানিন হয়ে গেল। প্রোলিন আমরা দেখলাম ব্যাড বয়, প্রোলিন কি করে? তিনটে CH2 ঘুরে গিয়ে কার সাথে ক্লোজ চেন ফর্ম করছে বা ইমিনো গ্রুপ ফর্ম করছে? অ্যামাইনো টার্মিনালের সাথে। মিথিওনিন আমরা কিভাবে দেখলাম? দুটো CH2 সালফার CH3, বাকি সব এক। এইবার আমাদের লাস্ট বেঁচে থাকলো হচ্ছে ট্রিপ্টোফ্যান, যার স্ট্রাকচার আমরা শেষে আঁকছি। ক্লিয়ার হয়েছে এই অবধি কানেকশন গুলো? নেক্সট হচ্ছে আমরা দেখছি ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা মজাদার শেপ। ট্রিপ্টোফ্যান কথাটা যখনই আসবে শেপ গুলো মাথায় আসতে হবে, ঠিক আছে? কিরকম শেপ? তো নর্মালি আমরা স্টার্ট করবো আবার অ্যালানিন দিয়ে, ঠিক আছে? আবার যেমন আমরা কি করলাম, ফিনাইল অ্যালানিন কি দিয়ে শুরু করলাম? অ্যালানিন দিয়ে। তেমন পিটি এর টিটাও অ্যালানিন দিয়ে শুরু করব। তো বেসিক্যালি CH3, CH3 কে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, একটু আগেই যেমন বললাম যে CH2 এবং নিচে একটা H থাকবে, এই Hটাকে রিপ্লেস করে আমরা বিভিন্ন কাণ্ড কারখানা করব। কিভাবে রিপ্লেস করব এই Hটাকে? একটা উল্টো পেন্টাগন আঁকবো সবার আগে, 5 সাইডেড একটা স্ট্রাকচার যেটা হচ্ছে পেন্টাগন বলি। তো একটা উল্টো পেন্টাগন আর একটা হেক্সাগন, ফলো কর, হ্যাঁ খুব ইজি। দেখ আমরা কি আঁকলাম? উল্টো পেন্টাগন আর হেক্সাগন হয়েছে। হেক্সাগন নিয়ে আমার ঘাঁটারই দরকার নেই কোনো কিছু। এইবার আমাদেরকে মাথায় রাখতে হবে একটুখানি যে এই কর্নার গুলোতে কি আছে পেন্টাগনের, এই কর্নারে কি আছে, এই কর্নারে কি আছে, আর এই কর্নারে কি আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের কাজ শেষ। তাহলে কি কি আছে দেখি। এই কর্নারে একটা কার্বন আছে, আর কিচ্ছু নেই। কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর কিছু নেই। আর এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে। ক্লিয়ার এই অবধি? কি কি আছে? কার্বন, কার্বন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, CH NH। আচ্ছা, তাহলে এবার বন্ড গুলো ব্যালেন্স করতে হবে নিশ্চয়ই। তারপরে বন্ড কিভাবে ব্যালেন্স করব? প্রথমে এই সিটা দেখ, কটা বন্ড আছে? তিনটে। চতুর্থ বন্ডটা তুই নিজে থেকে অ্যাড করে দিবি,
তাহলে তার পরের সিটার দেখ কটা বন্ড ফর্ম হয়েছে, 4টে বন্ডই আছে, দুটো উপরে, একটা এন এর সাথে, একটা সি এর সাথে, তো আর কিছু অ্যাড করার দরকার নেই, ঠিক আছে। আর বাকিগুলো এন এর 3টে আর ওদিকেও 4টে বন্ড হয়ে আছে, তাই তো, কেন বেনজিন রিং আছে ওদিকে, সমস্যাই নেই। তাহলে এইটুকু হলেই আমাদের কিন্তু হয়ে যায় ট্রিপ্টোফ্যান। এটা তার মানে ট্রিপ্টোফ্যান যদি আমি খুব সহজভাবে বোঝাতে চাই, কিভাবে তৈরি করলাম, এখানে দেখ, আমরা সাইড চেনে CH2 এর পর একটা উল্টো পেন্টাগন বানালাম, আর এই পাশে একটা হেক্সাগন বানালাম, সি সিএইচ এনএইচ অ্যাড করলাম, এখানে একটা ডবল বন্ড ফর্ম করলাম, শেষ। আবারও বলছি, ফলো কর, CH2 উল্টো পেন্টাগন, হেক্সাগন, সি সিএইচ এনএইচ, ডবল বন্ড। ক্লিয়ার হয়েছে? নিজের খাতায় প্র্যাকটিস করে নে। উল্টো পেন্টাগন আঁকবি সবার আগে, তারপরে আঁকবি হেক্সাগন, তারপরে আঁকবি সি সিএইচ এনএইচ, তারপরে ডবল বন্ড। উল্টো পেন্টাগন, হেক্সাগন, সি সিএইচ এনএইচ, ডবল বন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? নিজের খাতায় আঁক, নিজের খাতায় আঁক, নিজের খাতায় আঁক। ক্লাস থেকে বেরিয়ে যেন আমাকে আর এরকম নয়, দাদা আমাকে দেখে নিয়ে তারপরে বলবো সব বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, যা বোঝার এখানে, যত কান্নাকাটি করার এখানে, ঠিক আছে। দেখ 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 দেখ, এবার আস্তে করে অ্যাবজর্ব কর ব্যাপারটাকে। তোরা কি করলি এতক্ষণ? তোরা কিন্তু শুধু যে মনে রেখেছিস অ্যামাইনো অ্যাসিডের নাম বা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, তাই না, এটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটাও জেনে গেছিস। গ্যাপ ব্লিম, আবারও বলে দিচ্ছি, পিটি, কানেকশন গুলো তৈরি করে ফেল। তোরা কটা অ্যামাইনো অ্যাসিড পড়লি তাহলে? সবার আগে নিজের অ্যাচিভমেন্টটা দেখ, কটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার পড়লি? 9টা আউট অফ 20, ইন্টু 100 যদি করিস, বেসিক্যালি ইটস 45%, তাই তো। তো তোরা 45% অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার উইথ ক্লাসিফিকেশন অ্যান্ড উইথ স্ট্রাকচার, মানে ওভারঅল কেমিক্যাল স্ট্রাকচার তোরা জেনে গেছিস। গ্লাইসিন, আবারও বলে দিচ্ছি চট করে, জাস্ট নিজেকে আর কি ফিল করা, ঠিক আছে, ব্যাপারটাকে নিজের মাথার মধ্যে জিনিসটাকে একবার রিক্যাপ করা, ঠিক আছে। গ্লাইসিনে সাইড চেনে এইচ অ্যাড করলাম, এইচটাকে CH3 করে দিলাম, অ্যালানিন হয়ে গেল। প্রোলিনটা আমরা পরে করব, কারণ এটা ব্যাড বয়। অ্যালানিনের যে CH3 আছে তার দুটো এইচ কে রিপ্লেস করে দিলাম আবার CH3 দিয়ে, ভ্যালিন হয়ে গেল। ভ্যালিন থেকে লিউসিন তৈরি হলো কিভাবে, উপরে যদি আমি CH2 অ্যাড করে দিই। আর আইসোলিউসিন কিভাবে তৈরি হবে, যদি আমি এন্ডে একটা CH3 অ্যাড করে দিই। হয়ে গেছে। তারপরে আমরা কি করলাম, প্রোলিনকে হ্যান্ডেল করলাম, মিথিওনিনে পরে আসলাম, মিথিওনিন একটু আলাদা। প্রোলিন কি ছিল, CH2 CH2 আরেকটা CH2, কিন্তু ঘুরে গেছিল, তাই না, সাইড চেনটা এইভাবে রিং ফর্ম করে নিয়েছিল, ইমিনো রিং দিয়ে ফর্ম করে এখানে NH2 এর সাথে লেগে গেছিল, NH2 প্লাস, আর এটা সি এর সাথে এরকম একটা ইমিনো রিং ফর্ম করে গেছিল। আর এদিকে COH তো আছেই, উপরে হাইড্রোজেন তো আছেই। তো এটা আমাদের ব্যাড বয় পড়ে নিয়েছিলাম। মিথিওনিন কিভাবে পড়লাম, CH2 CH2, তারপরে SCH3, দেখ এটার সাথে সিমিলারিটি পাচ্ছি, CH2 CH2, এখানে S, তারপরে CH3, তাই তো, এরকম ছিল, CH2 CH2 S CH3, দ্যাটস ইয়োর মিথিওনিন। আমরা ফিনাইল অ্যালানিন পড়বো অ্যালানিন থেকে, অ্যালানিন ছিল CH3, ফিনাইল অ্যালানিন হয়ে গেল CH2, বেনজিন রিং। বোঝা গেছে? আর আমরা ট্রিপ্টোফ্যানও শুরু করব কোথা থেকে,
অ্যালানিন থেকে। CH3 ছিল, সেটা CH2 হয়ে গেল। CH2 এর পর আমরা কি করলাম, একটা পেন্টাগন আঁকলাম উল্টো, আর একটা হেক্সাগন আঁকলাম। তারপরে আমরা কর্নার গুলোতে লিখলাম CCHNH এবং একটা ডবল বন্ড ফর্ম করে দিলাম। আমাদের 45% অ্যামাইনো অ্যাসিড উইথ স্ট্রাকচার শুধু পড়া হলো না, মুখস্থ হয়ে গেল। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তোরা একটু একবার স্ট্রাকচার গুলো দেখ, আমি একটু জল খাই। গলাটা শুকিয়ে গেছে, আমি জল খেয়ে আবার ক্লাসটা রিজিউম করছি। 1 মিনিট সময় দে আমাকে। তোরা ততক্ষণ স্ট্রাকচার গুলো দেখ, হ্যাঁ একবার চোখ বোলা দেখ। বেসিক্যালি ভয়টা কেটে গেছে, তোদের অলরেডি কেটে গেছে, এবং এরপরে যত অ্যামাইনো অ্যাসিড পাবি এর থেকে সহজ, এটুকু আমি বলতে পারি। ওরে, আচ্ছা, এবার আমাকে কেউ বলতো নেক্সট আমরা আনচার্জড পোলার সাইড চেনের অ্যামাইনো অ্যাসিড গুলো দেখবো। আনচার্জ পোলার সাইড চেন কি মনে রাখতে বলেছিলাম, কোন ওয়ার্ডটা? ভেরি গুড, ST ATGC। গ্যাবলিন পিটি হয়ে গেছে, ST ATGC মনে রাখবে এবার, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলতো এই জিনিসটা কোথাও দেখেছিস বা শুনেছিস, কি জিনিস এটা? কি জিনিস কেউ বলতে পারবি? দেখি কত কেমিস্ট্রি পড়েছিস তোরা। হুম, আরেকবার বল বাবু। এক্স্যাক্টলি, কিন্তু সাইড চেনে যদি এটাই থাকে তাহলে কেমন হয়? এটা হয়ে যায় আমাদের সেরিন। বোঝা গেছে? কর কর, মজা পাবি জীবনে। লিখে নে খাতায়, দিস ইজ আর সেরিন। হয়েছে? সো বেসিক্যালি আমি আরেকবার এঁকে দিচ্ছি, একটু ছড়িয়ে ছিটিয়ে এঁকে দিচ্ছি। CH2OH, এটা হচ্ছে আমাদের সেরিন, তাই তো? তাই তো। এইবার এই এইচটাকে রিপ্লেস করে দে ঠিক গ্লাইসিনের মতন করে। ওখানে গ্লাইসিন থেকে অ্যালানিন পেয়েছিলিস, মানে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড থেকে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড পেয়েছিলিস। এখানেও ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড থেকে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড পেতে একই জিনিস করতে হবে, এইচটাকে CH3 করে দিতে হবে। দিস ইজ ইয়োর থ্রিওনিন। কি জাদু হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, জাদু এরকম হচ্ছে না হচ্ছে না? কি বাবু, বোঝা যাচ্ছে? সেরিন থেকে থ্রিওনিন কি করে হলো? আচ্ছা, তোরা শুনতে পাচ্ছিস তো? একবার আমাকে রিপ্লাই করে দিস। আচ্ছা আচ্ছা, তাহলে থ্রিওনিন এঁকে নে সেরিন আঁকার পর খাতায়। তাহলে আমরা পেয়ে গেলাম সেরিন আর থ্রিওনিন, মানে প্রথম দুটো।
এসটি হয়ে গেল আমাদের, তাই তো? এইবার দেখ, তোরা যেমন একটু আগে দেখলি CH2OH টাকে বললি কি অ্যালকোহলিক গ্রুপ, তাই তো? এরকম আরেকটা গ্রুপ আছে, তোরা ফাংশনাল গ্রুপ পড়েছিস, CONH2 পড়েছিস না? পড়েছিস? এই CONH2 টা যদি এখানে অ্যাড করে দিস না, তাহলে এটা হয়ে যাবে অ্যাসপারেজিন। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লাসের পর দেবজ্যোতি দাস থেকে শুরু করে লেনিনজার যা খুশি খুলে নে, আর আটকাবি না। লাইন বাই লাইন বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? তুই ডাউট থাকে খুলে দেখে নিস। ক্লিয়ার? অ্যাসপারেজিন সবার আঁকা হয়েছে? তাহলে আমাদের এই সেকেন্ড সেটে কি কি হয়ে গেল? ST হয়ে গেছে, A হয়ে গেছে। এবার আমরা টিটাকে একটু বাদ দেব, ঠিক আছে? জি করে নেব, তারপরে টি করব, তারপরে সি করব। তো ATGCর মধ্যে A আর G টা আগে করে নেব, তারপর টি আর সি করব, ঠিক আছে? তো অ্যাসপারেজিন তো পেয়ে গেছিস সবাই। এবার এই অ্যাসপারেজিনের এখানে উপরে একটা CH2 গ্রুপ অ্যাড করে দে তো বাবু। তুই যেটা পাবি সেটা হচ্ছে তোদের জি বা গ্লুটামিন। দাদা এইভাবে তো দেখিনি আগে স্ট্রাকচার, তাই না? খুব কঠিন ছিল এক সময় স্ট্রাকচার, এবার সহজ হয়ে যাবে। হয়েছে অ্যাসপারেজিন আর গ্লুটামিন। তাহলে এই চারটে অ্যামাইনো অ্যাসিড কিভাবে পেলি একবার ভেবে নে, একদম চোখ বন্ধ করে একবার শুধু ভেবে নে, অ্যাবজর্ব করে নে কিভাবে পেলি। তুই সাইড চেনে, আমি উপরটা এঁকে দিচ্ছি, ঠিক আছে থাক। আচ্ছা, তুই CH2OH অ্যাড করলি, সেরিন পেয়ে গেলি, তাই তো? কি পেয়ে গেলি? সেরিন। সেটাকে একটু নামিয়ে দিলি, দিয়ে মাঝখানে কি অ্যাড করলি? CH2। তাহলে কি পেয়ে গেলি? ও না সরি, এক সেকেন্ড, আমি ভুল করলাম, দাঁড়া। আচ্ছা, CH2OH আঁকলি তাই তো? তো CH2OH এর যে একটা এইচ আছে সেটাকে রিপ্লেস করলি তাই তো প্রথমে, যেমন গ্লাইসিন আর অ্যালানিনের ক্ষেত্রে করেছিলিস। তো CH2OH, এটার একটা এইচ গ্রুপকে CH3 করে দিবি, তাহলেই পেয়ে গেলি থ্রিওনিন। এটা প্রথমে করলি। দ্বিতীয় ক্ষেত্রে কি করলি? অ্যাসপারেজিন বের করলি। অ্যাসপারেজিন কি করে? ইথাইল অ্যালকোহল না ইউজ করে এবার ইউজ করলি CONH2 অ্যামাইড গ্রুপ, তাই তো? এবং অ্যাসপারেজিনকে একটু নিচে নামিয়ে সাইড চেনটাকে, CONH2 সাইড চেনটাকে একটু নিচে নামিয়ে সেখানে অ্যাড করে দিলি যেই CH2, সেই হয়ে গেল তোর এটা কি? গ্লুটামিন। A আর G পেয়ে গেছিস, বাকি রইল টি আর সি। এই টি আর সিটা দেখ এবার, টি আর সিটা দেখ। এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার বাবু? কারোর কোনো অসুবিধা নেই তো? হুম, আচ্ছা, তাহলে একটু টিআরসিটা দেখি। আচ্ছা, টিআরসি দেখার আগে একটু মানে রিভিশন করার চেষ্টা করি তো, সবাই একটু মনে করতো। আমি একটা স্ট্রাকচার জিজ্ঞেস করব, ঠিক আছে? না দেখে বলবি, চেষ্টা কর অ্যাটলিস্ট না দেখে বলার। অ্যালানিন কিরকম ছিল সাইড চেনে? কি ছিল? সিএইচ, CH3। গ্লাইসিন প্রথম, গ্লাইসিনে শুধু এইচ, ঠিক আছে? CH3 ছিল অ্যালানিনে, ভেরি গুড। ফিনাইল অ্যালানিনে কি ছিল? ফিনাইল অ্যালানিন, অ্যালানিন থেকে ফিনাইল অ্যালানিন কি করে হয়েছিল? ভেরি গুড, ভেরি গুড।
তাই তো? এই এইবার তুই একটা কাজ কর, এখানে একটা ওয়েজ গ্রুপ অ্যাড করে দে। কি কর? ওয়েজ গ্রুপ অ্যাড করে দে। দিস ইজ ইয়োর টাইরোসিন। কি হয়ে গেল এটা? কি হয়ে গেল? ভেরি গুড। তো তোদেরকে যদি কেউ জিজ্ঞেস করে এবার যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো আছে, তাহলে কি কি বলবি? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আর ট্রিপ্টোফ্যান। ভেরি গুড। তাহলে ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, তাই তো? তাহলে দেখ তোদের আর এইগুলো মুখস্থ করতে হবে না, কোনগুলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, কোনগুলো কিরকম অ্যামাইনো অ্যাসিড, এখান থেকেই তোরা বলে দিতে পারছিস। টাইরোসিন অব্দি সবার খাতায় হয়েছে? হয়েছে সবার খাতায়? আচ্ছা, তাহলে এই গ্রুপের সবচেয়ে সহজ স্ট্রাকচারটা আছে। তাহলে আমরা একটু তার আগে বলে নিই যে আমরা এসটি তো করলাম, এস থেকে টি ঠিক একইভাবে গেলাম, যেমন জি থেকে এ তে গেলাম, মানে গ্ল্যাবভলিমে যেরকম জি থেকে এ তে গেলাম, মানে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড থেকে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডে গেলাম, ঠিক তেমন এস থেকে টি তে গেলাম, এইচটাকে সিএইচ3 করে। আচ্ছা, এ আর জি আগেই আমরা পেয়ে গেছিলাম, এবার পেলাম টি। আমি জানি টি কিরকম। এই টিটা আমরা কোথা থেকে কানেক্ট করলাম? ফিনাইল অ্যালানিন থেকে, তাই তো? ফিনাইল অ্যালানিনে একটা ওএইচ যোগ করলেই তো আমার টাইরোসিন, রাইট? এই ফিনাইল অ্যালানিনটা কোথা থেকে পেয়েছিলাম? অ্যালানিন থেকে, আর অ্যালানিন পেয়েছিলাম গ্লাইসিন থেকে, তাই তো? এই তো আমাদের কানেকশন, মাইন্ড ম্যাপ তো আমাদের এটা। তো আমরা যেহেতু আলটিমেটলি এখানে যদি ধরি, আমরা অ্যালানিন থেকে যেহেতু আমরা পেয়েছিলাম হচ্ছে টাইরোসিন, সেহেতু এই জি, এইখানে যে সিটা আছে এই সিটাকেও কানেক্ট করব আমরা কার সাথে? এই অ্যালানিনের সাথে। কিভাবে কানেক্ট করব দাদা? এটা খুব কঠিন জিনিস। দেখ কিভাবে কানেক্ট করা যেতে পারে। সিওএইচ, NH2, এইচ আমাদের বেসিক স্ট্রাকচার, এটা নিয়ে আমাদের ঘাঁটারই দরকার নেই, কিচ্ছু জানি না। গ্লাইসিন হলে কি হবে? এইচ থাকবে, রাইট? অ্যালানিন হলে CH3। এইবার যদি এই CH3 এর জায়গায় একটা এইচ এইভাবে রিপ্লেস হয়, কিভাবে দাদা? SH, তাহলেই এটা হয়ে যাবে আমাদের সিস্টিন। বোঝা গেছে না বোঝা যায়নি? অ্যালানিন থেকে গেলাম, অ্যালানিনে একটা এইচ রিপ্লেস হয়ে যাচ্ছে SH দিয়ে, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের সিস্টিন। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে তোদেরকে যদি এবার কেউ প্রশ্ন করে যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডে ডাইস এই কি বলে সালফার আছে, তাহলে কোন কোন অ্যামাইনো অ্যাসিড রে? ভেরি গুড, মিথিওনিন আর সিস্টিন। সেই কারণে সিস্টিন সিস্টিন ডাইসালফাইড বন্ড তৈরি হতে পারে, সেই কারণে মিথিওনিন মিথিওনিন ডাইসালফাইড বন্ড তৈরি হতে পারে, এবং সেই কারণে মিথিওনিন আর সিস্টিনের মধ্যে ডাইসালফাইড বন্ড তৈরি হতে পারে, এছাড়া হবে না। এবং এই কারণেই তোরা যখন ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার পড়েছিলিস, তখন তোরা পড়েছিলিস যে ডাইসালফাইড বন্ড, এখানে যে ডাইসালফাইড ব্রিজ তৈরি হয়, এখানে যে ডাইসালফাইড বন্ড তৈরি হয়, এই জায়গাগুলো এমন ডোমেন যেখানে সিস্টিন এবং মিথিওনিন বেশি পরিমাণে আছে। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার? তো এই জায়গাগুলোতে সিস্টিন আর মিথিওনিন বেশি পরিমাণে থাকে বলেই আলটিমেটলি তোদের কিন্তু ডাইসালফাইড বন্ড ফর্ম হতে পারে। ক্লিয়ার করতে পারলাম? একবার ভাব তোরা আজ এখন অব্দি কি করলি। আবারও আমাদের এই জিনিসটা খুব দরকার, আমাদের মাথার মধ্যে চালানোটা বেশি দরকার। এরকম যেন নয় ক্লাস অফ করার পর ভাবতে হচ্ছে। এখনই ভাব, সময় দে, পুরো জিনিসটাকে অ্যাবজর্ব কর। আমি ওই যে বলি, আমার ভাষায় যদি বলি, ফিল কর।
প্রথমে এইটা করলি, গ্যাভলিন পিটি, তারপরে কি করলি, এসটি এটিজিসি। এইগুলো হচ্ছে কিরকম টাইপের, নন পোলার আনচার্জড হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড। এইগুলো পোলার আনচার্জড হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিডস, রাইট? কিভাবে করলি, তোরা বেসিক স্ট্রাকচারটা পড়লি, যে কার্বনের 4টে ভ্যালেন্সি, 4টে বন্ড তৈরি করতে পারে, তার মধ্যে 3টে বন্ড ফিক্সড, একদিকে কার্বক্সিল এন্ড, একদিকে অ্যামাইনো এন্ড, আর একদিকে এইচ কনস্ট্যান্ট। আর একদিকে সাইড চেন গুলো চেঞ্জ হতে থাকে, সাইড চেনে এইচ থাকলে গ্লাইসিন, এইচটা যদি CH3 হয়ে যায় তাহলে অ্যালানিন, প্রোলিন ব্যাড বয়, 3টে CH2 ঘুরে গিয়ে অ্যামাইনো টার্মিনালের সাথে বন্ড ফর্ম করে। ভ্যালিন কি করে, অ্যালানিনের একটা এইচ, মানে যে দুটো এইচ আছে সেই দুটো এইচ রিপ্লেস হয়ে গেছে CH3 দিয়ে, তাহলে সেটা ভ্যালিন। ভ্যালিন থেকে আসে লিউসিন কিভাবে, উপরে একটা CH2 যোগ হলে। ভ্যালিন থেকেই আসে আইসোলিউসিন কিভাবে, যদি নিচে একটা CH3 অ্যাড হয়ে যায়, রাইট? মিথিওনিন কিভাবে হয়, CH2 CH3, মানে পরপর দুটো CH2, তারপর S মানে একটা সালফার থাকে, এবং তারপর CH3 থাকে এন্ডে, তাহলে মিথিওনিন। ফিনাইল অ্যালানিন আসে অ্যালানিন থেকে। অ্যালানিনের একটা এইচ যদি রিপ্লেস হয়ে যায় একটা ফিনাইল গ্রুপ দিয়ে বা বেনজিন রিং দিয়ে, তাহলে সেটা ফিনাইল অ্যালানিন। আর টাইরোসিনটা আমরা স্পেশালি একটা মানে ছবির মতন করে মনে রাখলাম কি, যে অ্যালানিনের পর আমরা অ্যালানিন থেকেই মনে রেখেছিলাম যে অ্যালানিনে একটা কি তৈরি হলো, অ্যালানিনের পর একটা এইচ রিপ্লেস হলো একটা উল্টো পেন্টাগন আর একটা হেক্সাগন দিয়ে। পেন্টাগনের 3টে কোনায় কি কি ছিল, CCH NH, এবং CR CH এর মধ্যে একটা ডবল বন্ড লাগিয়ে দিলাম, তাহলে আমাদের এই জায়গাগুলো হয়ে গেল। সেরিনের ক্ষেত্রে আমরা স্টার্ট করলাম CH2OH দিয়ে। CH2OH সাইড চেনে থাকলে সেরিন, তাদের মধ্যে একটা এইচ, ঠিক আছে, সেরিনের ওই একটা এইচ যদি ঠিক আগে এরকমের মতনই, গ্লাইসিন থেকে যেমন অ্যালানিন হওয়ার জন্য এইচটা CH3 হয়ে গেল, ঠিক তেমন এখানকার একটা এইচ যদি CH3 হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় থ্রিওনিন। তারপরে আমরা স্পেসিফিক্যালি A আর G করে নিলাম CONH2 দিয়ে। CONH2 থাকলে A, আর মাঝখানে একটা CH2 চলে আসলে সেটা হচ্ছে G, মানে অ্যাসপারাজিন আর গ্লুটামিন। তারপরে আমরা করলাম টি, টি কে কোথা থেকে টানলাম আমরা, ফিনাইল অ্যালানিন থেকে, তাই তো, যেটা আলটিমেটলি এসেছিল এ থেকে। তো ফিনাইল অ্যালানিনে একটা ওএইচ গ্রুপ অ্যাড করে দিলেই আমাদের পেয়ে গেলাম টি বা টাইরোসিন। আর সিস্টিন আমরা পেয়ে গেলাম কিভাবে, অ্যালানিনের মধ্যে যদি আমরা একটা SH অ্যাড করে দিই, একটা এইচ যদি রিপ্লেসড হয়ে যায় SH দিয়ে, তাহলেই সেটা হয়ে যাবে সিস্টিন। এই অবধি কারুর কোনো অসুবিধে? তোরা 15টা অ্যামাইনো অ্যাসিড করে ফেলেছিস আউট অফ 20। এখন অব্দি একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা তোদের মনে হচ্ছে মনে থাকবে না বা মনে রাখা যায় না? 75% অফ দ্য অ্যামাইনো অ্যাসিড উইথ স্ট্রাকচার তোরা জানিস। ক্লাসটা সবে 1 ঘন্টা হলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? আমাদের এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে, অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে, আমরা কিভাবে পড়াশোনাটাকে দেখতে পাই, কেমন? নট নেসেসারিলি তার জন্য বেশি পড়তে হবে, নট নেসেসারিলি তার জন্য সারাদিন ঘরবন্দি থাকতে হবে, নট নেসেসারি। তোরা নিজেও দেখেছিস বাউন্ডুলে ছেলে পেলে এমন অনেক আছে যারা অনেক বেটার রেজাল্ট করে আমাদের থেকে। কেন? কারণ তাদের এফিসিয়েন্সিটা বেটার, তাদের স্ট্র্যাটেজাইজেশন মানে স্ট্র্যাটেজিটা বেটার, সেই স্ট্র্যাটেজিটা আনতে হবে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই অবধি সবার? আচ্ছা, যারা একটু পরের দিকে জয়েন করেছিস বা করছিস, হ্যাঁ এখনো দেখছি রিকোয়েস্ট করছিস, তো তাদেরকে বলে রাখি প্রথম দিকের গুলো মিস হয়ে থাকলে তারা একটু রেকর্ডিং দেখে নিস, হ্যাঁ? আচ্ছা, এইবার তাহলে আমরা চলে আসি চার্জড পোর্শনে। চার্জ পোর্শনের মধ্যে অ্যাসিডিক গুলো পড়বো আগে, তাই তো?
অ্যাসিডিকে কি কি ছিল রে? একটা গান ছিল তাই না আমাদের মনে রাখার? কি গানটা ছিল? AGOG, তাই না? AG, ঠিক আছে? তা দেখ, আমাদের একবার আবার ফিরে যেতে হবে বেসিক স্ট্রাকচারে, তোদের একটা কনসেপ্ট দেওয়ার জন্য। কি কনসেপ্ট? এই যে তোদের কার্বক্সিলিক গ্রুপটা, তোরা এই ফাংশনাল গ্রুপটাকে কি নাম দিয়ে পড়েছিলিস, কারো কি মনে আছে ক্লাস 12-এ? যে COH থাকলে সেটাকে আমরা কি জিনিস বলি? কার্বক্সিলিক কি বলি? কি বলি? কার্বক্সিলিক কি? অ্যাসিড বেস। ভেরি গুড, অ্যাসিড। তো বেসিক্যালি এটা হচ্ছে তোদের একটা অ্যাসিডিক গ্রুপ, ঠিক আছে? কেন অ্যাসিডিক গ্রুপ? কেননা এটা H+ রিলিজ করতে পারে। কেন? কেননা ইট ক্যান রিলিজ H+, একটা হাইড্রোজেন রিলিজ করে দেবে, দিয়ে CO- হয়ে যাবে, সেই জন্য অ্যাসিডিক গ্রুপ। এনি পার্টিকুলার কম্পাউন্ড দ্যাট ক্যান লিবারেট হাইড্রোজেন আয়ন্স ইজ নোন অ্যাজ অ্যাসিড। আমরা এই অ্যাসিড আর বেসের এই আয়নিক কনসেপ্টটা জানি, রাইট? এবং যারা H+ অ্যাবজর্ব করতে পারে তাদেরকে কি বলি রে? তো এটা H+ রিলিজ করে কিরকম দেখতে হয়ে যাবে? CO- + H+, ঠিক আছে? রিলিজ হয়ে যাবে, এটা লিবারেট হয়ে যাবে। আর এই যে সাইডটা দেখছি, এটা হচ্ছে একটা বেসিক গ্রুপ। কেন? কেননা ইট ক্যান অ্যাবজর্ব H+ আয়ন্স অ্যাবজর্ব করতে পারে। কিভাবে? NH2টা একটা H+, এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ বাবু, একটু বাঁপাস করে লিখি তাহলে তাদের সুবিধা হবে। তো NH2টা একটা H+ আয়ন অ্যাবজর্ব করে, ঠিক আছে, অ্যাবজর্ব করে তৈরি হয়ে যায় হচ্ছে NH3+। বোঝা গেছে? তো দিস ইজ আ বেসিক গ্রুপ। ক্লিয়ার এইটা? এইবার দেখ, আমরা যখনই এখানে ক্লাসিফিকেশনে আসছি, এবার যখনই আমরা ক্লাসিফিকেশনে আসছি, ধর একটা সেন্ট্রাল কার্বন আছে, COH আছে, এখানে H আছে, এখানে NH2 আছে, ঠিক আছে? এইবার সাইড চেনের বেসিসে এটা অ্যাসিডিক বা বেসিক, তাই তো? তাহলে এখানে একটা সাইড চেনে একটা এক্সট্রা COH গ্রুপ থাকবে, যেহেতু অ্যাসিডিক। এবং সেটা কিভাবে থাকে বলতো? একটা CH2COH। দিস ইজ ইয়ার অ্যাসপার্টিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসপার্টিক অ্যাসিড। খুব সহজ, অ্যাসিডিক সাইড চেন গুলো সবচেয়ে সহজ। মানে বেসিক্যালি অ্যালানিনে একটা H রিপ্লেস হয়ে যায় COH দিয়ে, তাহলেই সেটা অ্যাসপার্টিক অ্যাসিড, একটা অ্যাসিডিক গ্রুপ থেকে গেল এটা। এইটা মনে থাকবে সবার। দেখ তো, নিজের খাতায় লিখে নে, অ্যাসপার্টিক অ্যাসিড, AgOG এর AG শুরু হয়েছে এই অবধি? সবার হয়েছে অ্যাসপার্টিক অ্যাসিড? হয়েছে? আশা করি খাতায় আঁকা হয়ে গেছে। তোরা শুনতে পাচ্ছিস তো? একবার রিপ্লাই করে দে তো বাবু। আচ্ছা, এই যে অ্যাসপার্টিক অ্যাসিড, এই অ্যাসপার্টিকের অ্যাসিডের মাঝখানে যদি আরেকটা CH2 অ্যাড হয়ে যায় না, তাহলে এটা গ্লুটামিক অ্যাসিড হয়ে যায়। কি হয়ে যায়? গ্লুটামিক অ্যাসিড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোর অ্যাসিডিক সাইড চেনের অ্যামাইনো অ্যাসিড শেষ। তোর অ্যাসিডিক সাইড চেনের অ্যামাইনো অ্যাসিডই শেষ। CH2COH আর CH2CH2COH শেষ। রাহুল গান্ধীর মতন ব্যাপার, খতম, টাটা বাই বাই, এরকম ব্যাপার। তো AG হয়েছে সবার। কিভাবে করব?
CH2COH আর CH2CH2COH। এবার আমাদের লাস্ট বেঁচে থাকলো কি, সেই নেপালি কথাটা। কি ছিল নেপালি কথাটা? লেন আল্লাহ। ঠিক আছে। লা, ঠিক আছে, নতুন ভাষা তো, তো লা এটা ছিল, তাই তো? দেখ, এই লাটা পড়ার আগে আমরা একটু ভাবি যে এতক্ষণ আমরা কিভাবে অ্যাসপার্টিক অ্যাসিড আঁকলাম, কারণ এটা তো বেসিক। বেসিক মানে একটা এনএইচ কি থাকবে, NH2 থাকবে বা NH3 প্লাস, বেসিক্যালি আয়নিক ফর্মে যদি লিখি আমি, তাই তো? আয়নিক ফর্মে NH3 প্লাসও লিখতে পারি বা NH2 ও লিখতে পারি। এনিওয়েজ, আমি আয়নিক ফর্মে লিখে দিচ্ছি সাইড চেনটা যাতে বুঝতে সুবিধা হয়। তো যেমন এর আগে কি ছিল, যে অ্যাসপার্টিক অ্যাসিডে এখানে একটা CH2 থাকবে, তারপরে অ্যাসিডিক গ্রুপ থাকবে। এখানে একটা না, চারটে CH2 থাকে, তারপরে এই বেসিক গ্রুপটা থাকে। এটাই হচ্ছে তোর লাইসিন। একদম সিমিলার, আগেরটার সাথে কানেক্ট কর, এটা হচ্ছে লাইসিন। সো বেসিক্যালি চারটে CH2 থাকবে পরপর। এটাকে যদি খুলে দিই চেনটাকে, এরকম দেখতে হবে, CH2, 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 তারপর NH3 প্লাস। তোরা যেটা দেখে ভয় পেতিস আর কি, এত বড় বড় জিনিস, কিন্তু ঠিক আগের সাইড চেনটার মতন। আগের সাইড চেনটা যেমন CH2COH ছিল, অ্যাসপার্টিক অ্যাসিড, এখন কি হয়ে গেল, এটা লাইসিন। বোঝা গেছে? বেসিকে চলে আসলাম অ্যাসিড থেকে, এটা একটা বেস। এই অবধি সবাই ক্লিয়ার হয়েছিস লাইসিনটা? না হোসনি? লাইসিন ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, তোকে ছড়িয়ে ছিটিয়ে একবার লিখে দেখাই লাইসিনটা কেমন। লাইসিন আমরা এইভাবে, তাই তো, CH2, CH2, তিনটে CH2, চারটে CH2, আর লাস্টে কি ছিল, NH3 প্লাস। এইবার একটা ঘটনা ঘটে, এই যে সেকেন্ড লাস্ট যে CH2টা আছে, এখানে আরেকটা অ্যামাইনো গ্রুপ এসে বসে পড়ে। অবভিয়াসলি ডাবল বন্ড ফর্ম করতে হবে বেস ম্যাচ করার জন্য। সো বেসিক্যালি এটা NH3 প্লাস হিসাবে বসে পড়ে, এবং যেহেতু ওটা আয়নিক ফর্ম, সেই জন্য এটা আর আয়নিক ফর্মে থাকে না। কেমন? তো এটাকে এইভাবে লিখবি, সেকেন্ড দ্বারা, হ্যাঁ, এটাকে এইভাবে লিখবি, NH2 আর ওটা NH3 প্লাস। এই জিনিসটা যে তৈরি হলো, এটা হচ্ছে তোদের আর্জিনিন। আর্জিনিন, সবাই আর্জিনিনের স্ট্রাকচারটা আঁক। সেকেন্ড লাস্ট CH2টা থেকে H2টার বদলে বসে গেল NH3 প্লাস। যেহেতু ওখানে প্লাস হয়ে গেছে, সেই জন্য একদম লাস্টের প্লাসটা আর থাকলো না, আয়নিক ফর্মটা আর থাকলো না। হয়েছে? হয়েছে এই অবধি? তাহলে আমাদের 19টা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ফাইনাল এবার 19টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু নাম তোদের মুখস্থ হয়ে গেল। এবার আমাদের ফাইনাল দেখ, ফাইনালে আবার অ্যালানিনে ঘুরে চলে আসবো ঘুরে। তো মনে আছে কিছুক্ষণ আগে আমরা এরকম একটা স্ট্রাকচার রেখেছিলাম না, এরকম করে একটা উল্টো পেন্টাগন এঁকেছিলাম না? মনে আছে কারো? উল্টো পেন্টাগনে এই কোণায় কি ছিল, এই কোণাটায় কি ছিল? Very good. হ্যাঁ, CCHNH ছিল, ভেরি গুড। কিন্তু এবার CHNH আর থাকবে না, বাকি সব একই থাকবে।
এইবার কি হবে, যেহেতু আমাদের বেসিক গ্রুপ না, আমাদের এনটা একদম লাস্টের দিকে থাকবে। কিভাবে দেখ, আমাদের প্রথমত তিনটে কোণায়, ঠিক আছে, তিনটে কোণায় তিনটে সি থাকবে। তিনটে কোণায় কি থাকবে, তিনটে সি। এবং বন্ড ব্যালেন্স করার জন্য এগুলো বেসিক্যালি সিএইচ হয়ে যাবে। তো তিনটে কোণায় তিনটে সি, তারপরে এইচ গুলো অ্যাড করে দিলাম। আর বাকি যে ইম্পর্টেন্ট কাঁধটা, এই পেন্টাগনের যে কাঁধটা আছে, এই কাঁধটায় থাকবে হচ্ছে আমাদের এনএইচ গুলো, দুটো এনএইচ, একটা এনএইচ আর একটা এনএইচ প্লাস। এটা হয়ে গেল হচ্ছে তোদের হিস্টিডিন। কিন্তু হিস্টিডিনের এই পেন্টাগনটা এখনো বন্ড ব্যালেন্স হয়নি। কেউ ডাবল বন্ড কোথায় হবে আর সিঙ্গেল বন্ড কোথায় হবে করে দেখ তো, হিসেব করে দেখ, নিজে থেকে করার চেষ্টা কর যে কোথায় ডাবল বন্ড হবে, বন্ড গুলো ম্যাচ করার চেষ্টা কর। এই সিটার কটা বন্ড আছে, এই সিটার কটা বন্ড, বন্ড ম্যাচ করে বন্ড ব্যালেন্স মানে করা ট্রাই কর। এটার তিনটে বন্ড আছে, তাহলে আরেকটা বন্ড কোথাও হবে। এখানে যদি আরেকটা বন্ড দিয়ে দিই তাহলে সমস্যা হয়ে যাবে। কেন, কেন এন এর চারটে বন্ড হয়ে যাবে, তাহলে এখানে আরেকটা বন্ড হবে না, তাহলে আমাকে আরেকটা বন্ড দিতে হবে এখানে অবশ্যই। এনটা দেখ, এন এর বন্ড ঠিক আছে, উপরে একটা এপাশে একটা এইচ এর সাথে একটা, তিনটে বন্ড হবে, এন এর ব্যালেন্সই তিন। সি এর দেখ তো ঠিক আছে ব্যালেন্সই, এই পাশে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে আরেকটা হবে, এইখানে আরেকটা, তোর ব্যালেন্স হয়ে গেল। তোর বেসিক্যালি এই দুটো ডবল বন্ড বসবে। তার মানে তুই বেসিক্যালি কি করছিস, ঠিক আগের মতনই CH2 সি দিয়ে একটা পেন্টাগন বানাচ্ছিস। ঠিক আছে, CH2 সি দিয়ে একটা উল্টো পেন্টাগন বানাচ্ছিস। এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ বাবু, পেন্টাগনটা বাঁ পাশে হয়ে গেছে। আচ্ছা, CH2 সি দিয়ে একটা উল্টো পেন্টাগন বানাচ্ছিস আগের মতনই। কিন্তু এবার কি করছিস, এখানে সিএইচ দিচ্ছিস, এখানে সিএইচ দিচ্ছিস, আর এই দুটো জায়গায় এনএইচ দিচ্ছিস। এবং বন্ড ব্যালেন্স কিভাবে করছিস, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, তোর হয়ে গেল হিস্টিডি। ক্লিয়ার হয়েছে না হয়নি? তোরা সবাই একটু নিজের খাতায় এটা করে নে, একটু নিজের খাতায় এটা করে নে। করে নে। আচ্ছা, তোরা যারা যারা এই ক্লাস করছিস আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিস ক্লাসের শেষে, ঠিক আছে, যে ওভারঅল আর কি ক্লাসের একটা ফিডব্যাক হিসেবে, যে ক্লাসটা কেমন হলো বা কেমন লাগলো। এবং তো অ্যাটলিস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিস, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই এটা একটু স্ক্রিনশট মেরে রেখে দে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে দিবি, মানে নিজের নাম লিখে হোয়াটসঅ্যাপ করে দিস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু স্ক্রিনশট রেখে দিস। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোদের এই স্ট্রাকচার তো ওভারঅল হলো, ঠিক আছে, এইবার একবার ছোট্ট করে রিক্যাপ করি ব্যাপার স্যাপার গুলো। আচ্ছা, আপাতত তোরা স্ট্রাকচার গুলো একবার চোখ বুলিয়ে নিস বাড়িতে। ঠিক আছে, তো বাড়িতে তোদের কাজ হচ্ছে ক্লাসের পরই ফিডব্যাক গুলো দেওয়া হয়ে গেলে, এই নাম্বারে ফিডব্যাক গুলো দেওয়া হয়ে গেলে তোরা একবার অবশ্যই চোখ বুলিয়ে নিবি প্রত্যেকটা স্ট্রাকচার, এবং রিক্যাপিচুলেট করার চেষ্টা করবি। যদি কিছু ভুলে যাস, কিছুক্ষণ পর তোরা এখানেই ক্লাস রেকর্ডিং পেয়ে যাবি, সেই ক্লাস রেকর্ডিংটা আরেকবার দেখে নিবি ফরওয়ার্ড করে, বা যে পোর্শনটা বুঝতে পারিসনি বা যে পোর্শনটা মিস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তবে অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে আমাদের শেষ না। আরেকটা ছোট্ট জিনিস আমাদেরকে অ্যামাইনো অ্যাসিডের বিষয়ে জানতে হবে, সেটা হচ্ছে নামগুলো থেকে। কেমন, তো নামগুলো জানার ক্ষেত্রে আমরা একবার রিভাইজ করে ফেলি, দিয়ে নামগুলো জানবো। যেমন ধর, আমরা ক্লাসিফিকেশনটা আরেকবার করি, ঠিক আছে, তোরা আমাকে হেল্প করবি। বলতো অ্যামাইনো অ্যাসিড তাহলে কি কি টাইপের হয়, আনচার্জড এবং
চার্জ, তাই তো? ভেরি গুড। আনচার্জ অ্যামাইনো অ্যাসিড কি কি টাইপের হতে পারে? আচ্ছা, নন পোলার, পোলার। নন পোলারটা আগে দেখি, যেহেতু নন পোলার আগে করলাম। আচ্ছা, নন পোলার আর পোলার। ভেরি গুড। আর চার্জটা আমরা কি কি পেতে পারি? অ্যাসিডিক আর বেসিক, তাই তো? আচ্ছা, এবার আমাকে বল এইগুলোর মধ্যে কোন কোন পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক? পোলার পার্টটা হাইড্রোফিলিক, তাই তো? মানে এগুলো সবই হাইড্রোফিলিক, সেজন্য জলের রং দিলাম। আর হাইড্রোফোবিক কোনটা? নন পোলার পার্টটা, সেই জন্য চর্বির রং দিলাম। চর্বির রং দিলাম সেই কারণে। ভেরি গুড। আচ্ছা, নন পোলারের ক্ষেত্রে কি মনে রাখতে বলেছিলাম আমি ওয়ার্ডটা? গ্যাপভলিম। আর পোলারের ক্ষেত্রে কি মনে রাখতে বলেছিলাম? এসটি এটিজিসি। ভেরি গুড। অ্যাসিডিকের ক্ষেত্রে এজি, আর বেসিকের ক্ষেত্রে ল, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এইবার আমি তোদেরকে একটা কোড বলছি, ঠিক আছে? তো বেসিক্যালি এই গ্লাইসিনটাকে এরকম করে তো তোরা গ্লাইসিন লিখছিস, কিন্তু এটাকে আরো দুভাবে লেখা যায়। কি কি ভাবে? গ্লাইসিনকে তোরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারিস, যে শুধু জি লিখলি, মানে একটা লেটার দিয়ে তোরা বোঝাতে পারিস। তো এটা হচ্ছে তোদের ওয়ান লেটার কোড। ওয়ান লেটার কোড। বা তোরা এটাকে এইভাবেও বোঝাতে পারিস, যে GLY, এটা হচ্ছে তোদের থ্রি লেটার কোড। তো অনেক সময় দেখবি ওয়ান লেটার কোড আর থ্রি লেটার কোড দিয়েও কিন্তু বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো হয়। বোঝা গেছে না বোঝা যায়নি? যেমন তোদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? যেমন তোদের ধর এই যে সেরিন, ঠিক আছে? বা ধর হচ্ছে আমাদের থ্রিওনিন। থ্রিওনিনকে কিন্তু THR ও বলা হয়, বা শুধু টি দিয়েও বলা হয়। ওয়ান লেটার কোডে এটা হচ্ছে টি, আর থ্রি লেটার কোডে হচ্ছে এটা THR। ঠিক ওরকম ভাবে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো একটু অন্যরকম, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, সেটাকে কিন্তু ওয়ান লেটার কোডে ডি দিয়ে বোঝানো হয়, আর থ্রি লেটার কোডে ASP বলে বোঝানো হয়। বোঝা গেছে? গ্লুটামিক অ্যাসিডকে ওয়ান লেটার কোডে ই দিয়ে বোঝানো হয়, আর থ্রি লেটার কোডে GLU দিয়ে বোঝানো হয়। এবার তোরা কেউ বলতে পারবি যে এখানে জি তো দিতে পারতো ওয়ান লেটার কোডে, ই কেন দিল? ভেরি গুড, কেন গ্লাইসিনকে অলরেডি আমরা জি দিয়ে দিয়েছি, তাই না? ওই লেটারটা দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে ই দিল। ঠিক আছে, বোঝা গেছে? তো এই জায়গাটা, তো এই ওয়ান লেটার কোড আর থ্রি লেটার কোডও কিন্তু হয়। তোরা, ঠিক আছে, একবার শুধু অবজার্ভ করবি, যে কোনো বই, লেনিনজার থেকে শুরু করে মানে দেবজ্যোতি দাস, যা খুশি খুলে নে বা গুগল করে নে। অবজার্ভ দিস কোডস, মুখস্থ করার দরকার নেই, জাস্ট অবজার্ভ করবি, ব্যাস ইনাফ তোদের প্রিপারেশনের জন্য এটা অবজার্ভ করা। বোঝা গেছে? আর আরেকটা জিনিস তোদেরকে বলে দিই এখানে, তোরা অনেক কটা ওয়ার্ড অলরেডি মনে রেখে ফেলেছিস, গ্যাপ লিম্পিটি, STATGC, AG আর লা, তাই না? এবার আমি তোদেরকে বলবো আরেকটা লাস্ট ওয়ার্ড মনে রেখে দে। সেই লাস্ট ওয়ার্ডটা হচ্ছে প্রাইভেট টিম হল। কি নাম? প্রাইভেট টিম হল। নামটা মনে থাকবে, প্রাইভেট টিম হল। এই নামটা তোদেরকে একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কেননা এটা হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নিমোনিক্স। এসেনশিয়াল
অ্যামাইনো অ্যাসিড, অনেক সময় অনেক পরীক্ষায় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড জিজ্ঞেস করে যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমাদের সেই মুখস্থর চক্করে গিয়ে আমরা সবকিছু গুলিয়ে ফেলি। বইয়ে অনেক সময় আর কি এইগুলো খুব ক্যাজুয়ালি রেফার করতে করতে চলে যায়, আমরা সেগুলো না বুঝেই আমরা পড়ে যাই লেনিনজার, দিয়ে আমরা ভাবি যে লেনিনজার খুব কঠিন বই। আমি তো বলছি ইভেন আজকে তুই লেনিনজার খুলে দেখ, তোর মনেই হবে না অ্যামাইনো অ্যাসিড কঠিন কিছু লেখা আছে। কেমন? আজকেই খুলে দেখ। ইট অল ডিপেন্ডস অন হাউ ইউ আর ইন্ট্রোডিউস টু দ্য সাবজেক্ট। সাবজেক্ট সবাই করে, সবাই পড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিভাবে পড়ছিস, কিভাবে তুই ইন্ট্রোডিউসড হয়েছিস সেই সাবজেক্টের প্রতি, সেটা পুরোপুরি কি বলে তৈরি করে বা প্রাইম করে দেয় হচ্ছে তোর মানসিকতাকে সেই সাবজেক্টের প্রতি। ঠিক আছে? তোরা এটা প্রিভিয়াসলিও দেখেছি, কোনো একটা ইতিহাস স্যার হয়তো খুব ভালো করে আর কি তোকে মুঘল যুগ পড়িয়েছিল, তো সেই জন্য তোর সেইটার প্রতি ইন্টারেস্ট থেকেই যাবে। সেই এরকমই ব্যাপার আর কি। ঠিক আছে, তোকে পড়ার অ্যাপ্রোচটা এবার চেঞ্জ করতে হবে, এবার নিজের নিজের টিচার হতে হবে। কেমন? তো এইগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা বলতো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে কি জিনিস? বলতো হোয়াট ডাজ দিস মিন, যে এগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে কি? হুম? উল্টো বললি না? ভেরি গুড। তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি আমরা আমাদের শরীরের মধ্যে সিনথেসাইজ করতে পারি না বায়োলজিক্যালি। ঠিক আছে, এবং সেই কারণে এইগুলোকে আমাদেরকে বাইরে থেকে নিতে হয় বা গ্রহণ করতে হয়। ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে, এবং বাইরে থেকে নিয়ে তারপরে এগুলোকে আমরা ইউটিলাইজ করি। বোঝা গেছে? ইট শুড বি ইন আওয়ার ডায়েট। তো এগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেই জন্য সেগুলো এসেনশিয়াল বেসিক্যালি। বোঝা গেছে? তো এই প্রাইভেট টিম হল, পি ফর ফিনাইলঅ্যালানিন, ভি ফর ভ্যালিন তোরা জানিস, টি ফর থ্রিওনিন, আরেকটা টি হচ্ছে ট্রিপ্টোফ্যান, আই হচ্ছে আইসোলিউসিন। ঠিক আছে, তো বেসিক্যালি আইসোলিউসিন। এম হচ্ছে মিথিওনিন, এইচ হচ্ছে হিস্টিডিন, এ হচ্ছে আর্জিনিন, এল হচ্ছে লিউসিন, আর লাইসিন। বোঝা গেছে? তোকে এর মধ্যে কনফিউশন কোনগুলোতে আসবে আমি সেটাও বলে রাখছি। তোর একটা কনফিউশন আসবে, এটা প্রোলিন নয় তো। তো এটা তুই মনে রাখবি যে এটা ফিনাইল অ্যালানিন ছিল, প্রোলিন ছিল না। ঠিক আছে, থ্রিওডিন টাইরোসিন তো চলেই আসছে, কোনো অসুবিধা নেই, কনফিউশন হওয়ার কিছু নেই। ভ্যালিন নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, আইসোলিউসিন নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, মিথিওনিন নিয়েও কনফিউশন হওয়ার কিছু নেই, হিস্টিডিন নিয়ে কিছু নেই। আরেকটা কনফিউশন আসবে এখানে, এটা অ্যাসপার্টিক অ্যাসিড নয় তো। ঠিক আছে, বা অ্যাসপারেজিন নয় তো। তো এটা হচ্ছে আর্জিনিন। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? এই দুটোকে একটু নোট করবি, ব্যাস। যে এটা প্রোলিন নয় প্রিটা, আর এটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপারেজিন নয়, এটা হচ্ছে আর্জিনিন। বাকি কোথাও কনফিউশন হবে। ক্লিয়ার হয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস? আজকে তোদেরকে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ক্লাসিফিকেশন থেকে যাই জিজ্ঞেস করে নি, তোরা পারবি। সালফার কন্টেনিং কোন অ্যামাইনো অ্যাসিড, ইমিনো গ্রুপ কার আছে, কে ডাইসালফাইড বন্ড ফর্ম করতে পারে, কোনটা হাইড্রোফিলিক, কোনটা হাইড্রোফোবিক, কোনটা পোলার, কোনটা নন পোলার, কোনটা চার্জড, কোনটা আনচার্জড, কোনটা অ্যারোম্যাটিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, সব পারবি। এবং তোরা যেহেতু স্ট্রাকচার দেখে নিয়েছিস না, তোরা পরের দিন যখন আইসোইলেকট্রিক পয়েন্ট করবি তোরা ইজিলি পারবি। তাছাড়াও তোরা যারা অলরেডি পড়েছিস তাদের হয়তো অনেক জায়গায় ক্লিয়ার হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, এইগুলো যখন দেখবি, ইভেন ডিঅ্যামাইনেশন, ঠিক আছে, বা এই টাইপের প্রসেস গুলো যখন দেখবি, সেইগুলো সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই একই বেসিক কনসেপ্টটা তোরা গ্লাইকোলাইসিস হাবিজাবিতেও অ্যাপ্লাই করতে পারবি। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে, সেটা হচ্ছে এবার তোদের এই সাবজেক্টটার প্রতি ভয় আর থাকবে না, এই পার্টিকুলার বায়োকেমিস্ট্রির প্রতি আর ভয় থাকবে না, যেটা বেশিরভাগ বায়োলজিস্টদের থাকে। ঠিক আছে, আই হোপ ইউ হ্যাভ গট থ্রু দিস। ঠিক আছে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে তোরা করে নিতে পারিস, নাহলে আমি ক্লাসটা এখানে এন্ড করবো, তোদেরকে 1 ঘন্টা একটু অন্য একদিন আমি বের করে দেবো। কেমন? এই পর্যন্তই থাক। হুম।